নমস্কার, ব্রেকিং দ্য সাইলেন্স অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, এইচআইভি এবং এইডস। সাধারণত এই নামগুলো শুনলেই আমরা কেমন যেন চুপ হয়ে যাই। যদি কোনো পরিস্থিতিতে কোনো এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তি আমাদের সংস্পর্শে আসে, আমরা কেমন যেন অস্পৃশ্যের মতো তাদের সঙ্গে ব্যবহার করি। আমাদের চারপাশে কত অল্প বয়সী ছেলেমেয়েরা আছে যারা আজকের দিনে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মাধ্যমে এইচআইভি এইডসের কবলে পড়ছে, কিন্তু আমরা শুধুই নীরব। ব্রেকিং দ্য সাইলেন্স এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটাই আরতি আপনাদের কাছে, আমরা সবাই যেন এইডস নিয়ে অনেক বেশি করে কথা বলি, মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জানব আমাদের রাজ্যে এবং দেশে এই মুহূর্তে ইনজেক্টেবল ড্রাগ ইউজের ভয়াবহতা কতটা এবং ওএসটির মাধ্যমে কিভাবে আমরা এইচআইভি এইডসকে আটকাতে পারব। আমরা আজকে খুবই আনন্দিত, আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি ডক্টর অঞ্জন দত্ত স্যারকে। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, ত্রিপুরা মেডিকেল কলেজ। ওয়েলকাম স্যার। নমস্কার স্যার। আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আপনার কাছে জানব যে আমরা খুবই শুনি, পত্রপত্রিকায়ও দেখা যায় যে ইনজেক্টেবল ড্রাগ, তো এই ইনজেক্টেবল ড্রাগ বিষয়টা কি এবং কিভাবে এর মাধ্যমে এইডস ছড়ায়? আচ্ছা, তো ইনজেক্টেবল ড্রাগ অ্যাকচুয়ালি ইনজেকশন নিয়ে তো আমরা ওষুধও নিই, ঠিক আছে। তো ইনজেক্টেবল ড্রাগটা কোন সময় নেশার মধ্যে পড়ে, যখন আমরা কোনো রিক্রিয়েশনাল পারপাস অ্যাজ পার WHO গাইডলাইন্স বা NACO গাইডলাইন্স, যে আনন্দের জন্যে রিক্রিয়েশনাল পারপাসে যখন কোনো কেমিক্যাল বা ড্রাগ নেওয়া হয় এবং সেটাকে সরাসরি ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তখন সেটাকে ইনজেক্টেবল ড্রাগ ইউজ বলা হয়। এবার ইনজেক্টেবল ড্রাগ ইউজ যেটা, ইনজেকশন যেহেতু দেওয়া হচ্ছে ভেইনের মধ্যে বা শিরার মধ্যে, ইনজেকশন দেওয়া হচ্ছে সরাসরি ব্লাডের কন্ট্যাক্টে আসছে। এবার সেম ইউজ করা নিডল বা সিরিঞ্জটা যদি একজন ব্যক্তির গায়ের থেকে আরেকজন ব্যক্তির মধ্যে ইউজ করা হয় এবং তাদের মধ্যে যদি কেউ এইচআইভি পজিটিভ হয়, তাহলে এক ব্যক্তির শরীর থেকে আরেকজন ব্যক্তির শরীরের মধ্যে এই ইনজেকশনটার মাধ্যমে আপনার এইচআইভির জীবাণুটা বা সংক্রমণটা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। তো তার জন্য মানে ইনজেকশন ড্রাগ ইউজের মাধ্যমে দেখা যায় যে এইচআইভি কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে মানুষের দেহে। এটা স্বাভাবিকভাবেই তখনই হবে যখন ইউজ করা নিডল বা সিরিঞ্জকে একজন কোনো এইচআইভি আক্রান্ত ব্যক্তির শরীর থেকে যখন আরেকজন ব্যক্তির শরীরের মধ্যে ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। এবং এটা খুব কমন দেখা যাচ্ছে যারা নেশা করছে, যারা রিক্রিয়েশনাল ইউজের জন্য ড্রাগস বা ইনজেকশনের মাধ্যমে মেডিকেশনস নিচ্ছে, যেগুলো লিগ্যাল নয়, ঠিক আছে। তো ওই ইনজেকশন ড্রাগ, রিক্রিয়েশনাল ইউজ অফ ড্রাগস, ওইগুলোর মাধ্যমে দেখা যায় যে তখন কিন্তু এইচআইভি ছড়ানোর বা সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা স্যার, মানে আরেকটা বিষয় নিয়েও মানে আমরা দেখি সবসময় যে ইনজেক্টেবল ড্রাগ ইউজ মানে এই মুহূর্তে খুব অনেকটাই বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেশের বা রাজ্যের নিরিখে এই ইনজেক্টেবল ড্রাগ ইউজটা কতটা কমন? হ্যাঁ, তো যদি আমরা কমপ্লিট পিকচারটা বলি, ইনজেকশন ড্রাগ ইউজ আমাদের রাজ্যের পরিস্থিতিতে যদি দেখা যায়, ইনজেকশন ড্রাগ ইউজ কিন্তু আমরা দেখছি বা শুনছি বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমেও, যে দিনে দিনে কিন্তু বাড়ছে। বিগত দিনে ইনজেকশন ড্রাগ ইউজার এবং ইনজেকশনের যে ড্রাগগুলো ইউজ করা হয় সেগুলোর কিন্তু আমাদের রাজ্যে প্রচলন বাড়ছে। তো যদি আপনি দেখুন যে ইনজেকশন ড্রাগ ইউজ ন্যাশনাল লেভেলে বা স্টেট ওয়াইজ আমরা কি পিকচার পাচ্ছি, আমাদের স্টেটের কিন্তু যে ইনজেকশন ড্রাগ ইউজের যে প্রিভেলেন্সটা আছে, আমরা যেটা বলি পার্সেন্টেজ অফ ইনজেকশন ড্রাগ ইউজ, সেটা কিন্তু আমাদের ন্যাশনাল যে অ্যাভারেজ তার থেকে বেশি। মানে নর্থ ইস্টের মধ্যে কিছু কিছু স্টেট, বিশেষ করে আমাদের স্টেটের মধ্যেও কিন্তু বিগত অনেক দিনে দেখা যাচ্ছে ইনজেকশন ড্রাগ ইউজটা কিন্তু ঘন ঘন বেড়েই যাচ্ছে। এবং আমরা যদি বলি যে মানে কোভিডের আগে এবং কোভিডের পরের সময়ের মধ্যে, তাও দেখা যায় যে সিগনিফিকেন্টলি ইনজেকশন ড্রাগ ইউজার এবং তাদের মধ্যে এইচআইভির প্রিভেলেন্স বিশেষ করে, যেটার জন্য আমরা খুব মানে ইনজেকশন ড্রাগ ইউজটাকে ভীষণ ভয় পাই এবং বলি যে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইনজেকশন ড্রাগ ইউজ নিয়ে শুধুমাত্র ইনজেকশনের ড্রাগের কবলে লোকে পড়ছে তা নয়, কিন্তু
বেসিক্যালি এই এইচআইভির মতন একটা সংক্রামক ব্যাধিও অ্যাকোয়ার করছে। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা অন্যান্য যেগুলো ব্লাড বর্ন ইনফেকশনস আছে সেগুলো কিন্তু ক্যারি করার চান্সেস অনেকটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো মোটামুটি বলতে গেলে যে দেশের এবং রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করেই ইনজেকশন ড্রাগ ইউজ কিন্তু বর্তমান দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা দরকার। তাহলে স্যার আরেকটা বিষয় মানে এই আপনার কথার পরিপ্রেক্ষিতে যেটা চলে আসে যে ইনজেক্টেবল ড্রাগ ইউজটা এটা অ্যাকচুয়ালি মানে কোন এজ গ্রুপের মধ্যে বেশি দেখা যায়? আচ্ছা, তো এটা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি যারা রেগুলার এটা স্ক্রিনিং করছেন বা আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের রেগুলার যে ডেটা আমরা পাচ্ছি বা আমরা বিভিন্ন রকম স্টেট লেভেল রিসার্চও করেছি ইনজেকশন ড্রাগ ইউজারদের মধ্যে, তো ওইগুলোর পরিপ্রেক্ষিতে আমি যেটা আপনাকে বলতে পারবো যে এটা কিন্তু খুব আর্লি একটা এজ গ্রুপ থেকেই শুরু হয়ে যাচ্ছে। কতটা আর্লি যদি দেখুন যে 15 to 30 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে, মানে 15 বছর বয়স থেকে আরম্ভ করে 30 বছর বয়সের মধ্যেই কিন্তু মেজরিটি প্রায় 87%-এর কাছাকাছি ইনজেকশন ড্রাগ ইউজারদের মধ্যে এই এজ গ্রুপের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম আইডিউস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো তার মধ্যেও যদি একদম স্পেসিফিক এজ গ্রুপ বলতে চান তাহলে 20 বছর বা 21 বছর বয়স থেকে আরম্ভ করে 24-25 বছর বয়স পর্যন্ত, যেটা একদম ধরুন কলেজ গ্রুপ, কলেজ গোয়িং এজ গ্রুপ, ওই এজ গ্রুপটার মধ্যে কিন্তু সবচাইতে বেশি। কিন্তু 15 বছর বয়স থেকেই মেইনলি ইনজেকশন ড্রাগ ইউজার আমাদের স্টেটের মধ্যে কিন্তু প্রিভ্যালেন্ট। তো সুতরাং আমরা বলতে পারবো যে একদম স্কুল কলেজ পড়ুয়া এই এজ গ্রুপটা বা ইয়াং অ্যাডাল্টস, একদম আর্লি এজ গ্রুপ, এই এজ গ্রুপের মধ্যেই কিন্তু ইনজেকশন ড্রাগ ইউজের প্রচলনটা সবচেয়ে বেশি আমাদের স্টেটও এবং ন্যাশন ওয়াইডও সেম পিকচার। তাহলে মানে আপনার কথাটা শুনে রীতিমতো মানে আমার গায়ে কাটা দিচ্ছে যে একটা 15 বছরের একটা ছেলে বা একটা মেয়ে সে ড্রাগ ইউজের মাধ্যমে এরকম এইচআইভি বা এইডসের আক্রমণের মধ্যে পড়ছে। তাহলে স্যার সেই ক্ষেত্রে যেহেতু আপনি বলছেন স্কুলের বা কলেজের একটা ছাত্রছাত্রী ওরা এর কবলে পড়ছে, তাহলে সেখানে মানে বাবা মায়ের তো একটা ভূমিকা অবশ্যই থাকতে পারে, সেই পাশাপাশি স্কুল এবং কলেজ ওখানে মানে কী ধরনের ভূমিকা নেওয়া যেতে পারে বা ওদের পক্ষ থেকে মানে কি ধরনের স্টেপ নেওয়া যেতে পারে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই, যেহেতু এখানে খুব টেন্ডার এজ গ্রুপটা দিয়ে আমরা ইনজেকশন ড্রাগ ইউজের মধ্যে ওই ড্রাগ ইউজের কবলে পড়তে দেখছি সবাইকে, তো একটা জিনিস পরিষ্কার যে এখানে গার্জিয়ানদের বা অভিভাবকদের রোল অপরিসীম। হ্যাঁ, কারণ অভিভাবকরাই বাড়িতে ছেলে মেয়েদের দেখছেন, এদের মধ্যে কেউ নেশা করছে কিনা, কোনো রকমের ড্রাগ এডিক্টেড হচ্ছে কিনা, ওরা সোশ্যালাইজ করতে পারছে কিনা, আই টু আই কন্ট্যাক্ট আছে কিনা, নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস পড়াশোনা ওইগুলোর মধ্যে কনসেন্ট্রেট করতে পারছে কিনা, ইররেশনাল বিহেভিয়ার, কিছু ইরেটিক বিহেভিয়ার, সাডেনলি খুব রেগে যাওয়া বা কারোর সঙ্গে কথা না বলা, নিজেকে কনফাইন্ড করে নেওয়া, রুমের মধ্যে বন্দি থাকা দিনের পর দিন, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, এই জিনিসগুলো বা কোথাও কোনো শরীরের মধ্যে নিডল প্রিক ইনজুরিজ, মার্কস, কাটস এগুলো আছে কিনা যেগুলোর মাধ্যমে ড্রাগ নেওয়ার কিছুটা আমরা বুঝতে পারি। তো এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু বাড়ি ঘরে অভিভাবকদেরই অ্যাকচুয়ালি প্রাথমিক দিকে এটা নজরদারিটা করতে হবে। কারণ দেখুন, এটা আমাদের একটা সামাজিক ব্যাধি আজকাল। হ্যাঁ, বলতে কোনো দ্বিধা নেই যে এটা শুধুমাত্র একটা ফিজিক্যাল সমস্যা নয়, একটা রোগ নয় যেটা এইচআইভি হয়ে গেল, ট্রিটমেন্ট এআরটি অলরেডি অ্যাভেলেবল আছে, বাট কিউরেবল তো নয়। ঠিক আছে, তো সব সময় লাইফ লং এআরটিতে থাকতে হচ্ছে। আর তাছাড়া এই রোগের মধ্যে ইমিউনোডেফিসিয়েন্সি হয়, যেরকম আমরা এইডস বলি, ওভার আ পিরিয়ড অফ টাইম 10 ইয়ার্স 15 ইয়ার্স সামটাইমস, যে একটা ইমিউনিটি কমে যায়, তখন অন্যান্য বাইরের ইনফেকশানগুলো শরীরের মধ্যে ঢুকে একটা সিনড্রোমের মতন পিকচার তৈরি করেন। তো যখন অভিভাবকরা যখন একটা প্রাথমিক স্টেজে একটা 15 বছর 14 বছর 16 বছর বা 17 বছর 18 বছরের ছেলে বা মেয়ের মধ্যে কিছু নেশাজাতীয় জিনিস বা সন্দিগ্ধ ব্যাপারগুলোকে একটু আইডেন্টিফাই করতে পারেন, তখনই কিন্তু মোটামুটি দেখা যায় যে এইচআইভি ছড়ানোর বা ড্রাগের মাধ্যমে এইচআইভি ছড়ানোর সংক্রমণের রাস্তাগুলোকে কিন্তু প্রতিহত করা যায়। এবং বিগত দিনে
আমরা এটাও দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজের মধ্যেও কিন্তু যারা স্কুলের ধরেন প্রিন্সিপাল, হেডমাস্টার, হেডমিস্ট্রেসরা যারা আছেন, ওনাদের সঙ্গেও স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে, যে বিভিন্ন কলেজের প্রিন্সিপালসদের সঙ্গে কথা বলার মাধ্যমে যে যারা সারাদিন স্টুডেন্টদের পাচ্ছেন, হ্যাঁ, আমিও একটা কলেজের শিক্ষক, আমি একজন ফ্যাকাল্টি, তো আমরা যারা আমাদের স্টুডেন্টদেরকে যারা সারাদিন দেখছি, আমরা পড়াচ্ছি, আমরা কিন্তু স্টুডেন্টদের অবজার্ভ করতে পারি ডিউরিং আমাদের ক্লাসরুমস, আমাদের টিচিংস, আমাদের স্মল গ্রুপ টিচিংস, যেখানে অল্প সংখ্যক স্টুডেন্টদের আমরা পড়াই। তো সেখানে কিন্তু আমরা স্টুডেন্টদের ওপর, তাদের বিহেভিয়ারের ওপর, তাদের এই কতগুলো ছোটোখাটো পয়েন্টের ওপর কিন্তু আমরা ওদেরকে নজরদারি করতে পারি। এবং যদি কোনো ছেলে বা মেয়ের মধ্যে কোনো রকমের কোনো সমস্যা বা সন্দিগ্ধ কোনো রকমের কোনো অবকাশ পাওয়া যায়, যে নেশা জাতীয় জিনিস বা ধরেন পিয়ার গ্রুপ, সঙ্গ, এখানে প্রায়ই দেখা যায় ইনজেকশন ড্রাগ ইউজের মধ্যে একটা খুব কমন জিনিস উঠে আসে, যে পিয়ার গ্রুপের মধ্যে ইনজেকশন নেওয়া হচ্ছে, মানে 2-3 জন, 4 জন, 5 জন, হয়তোবা সব বন্ধুদের মধ্যে সবাই খারাপ হয় না, 1 জন বা 2 জন হয়তোবা ইনজেকশনস নিচ্ছে, কিন্তু চলাফেরার দোষের কারণে দেখা যায় যে ওই বন্ধু নিচ্ছে, আমিও নিয়ে নিলাম, হ্যাঁ, বা তুই নিয়ে নে, ওই টাইপের একটা পিয়ার প্রেশারের মাধ্যমেও কিন্তু এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই অভিভাবকদের, গার্জিয়ানদের, স্কুলের টিচার, শিক্ষক, শিক্ষিকা, প্রত্যেকেরই কিন্তু যারা স্টুডেন্টদের বা এই এজ গ্রুপের লোকজনকে, একদম আর্লি টেন্ডার এজ গ্রুপের ছেলে মেয়েদেরকে যারা পাচ্ছেন, আমরা বেশিরভাগ সময় দেখছি, আমাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব এর মধ্যে থাকে যে আমরা যেন ওদেরকে দেখে রাখতে পারি, এবং বিভিন্ন মাধ্যমে যেগুলোতে এইডস ছড়ায়, অ্যাওয়ারনেস এখানে একটা বিরাট বড় রোল প্লে করে। ঠিক আছে, একটা 14 বছর, 15 বছর, 16 বছরের বাচ্চার থেকে আমরা খুব বেশি ম্যাচিওর ডিসিশনস তো এক্সপেক্ট করব না, কিন্তু অ্যাওয়ারনেস থাকা যে এই রুটে ইনজেকশন নিলে পরে কিন্তু এইচআইভির মতন একটা সংক্রামক ব্যাধিও হতে পারে, বা শুধুমাত্র এইচআইভিই নয়, হেপাটাইটিস বি, সি, যে ধরনের ব্লাড বর্ন ইনফেকশনস আজকাল পাওয়া যাচ্ছে, তো এগুলো কিন্তু হতে পারে। সুতরাং এর থেকে দূরে থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা স্যার, আপনি মানে কথা শুরুতে বলেছিলেন যে এজ গ্রুপটা হচ্ছে 15 থেকে 30, তাহলে টেন্ডার এজের যে ছেলে মেয়েরা আছে ওদের বিষয়টা আপনি বললেন, কিন্তু ধরুন যে স্কুল কলেজ পেরিয়ে গেছে, ইউনিভার্সিটি পেরিয়ে গেছে, সেরকম 24-25 বছরের একটা ছেলে বা মেয়ে, বা 26-27 বছরের একটা ছেলে মেয়ে, ওরা কি কারণে এরকম মানে ইনজেক্টেবল ড্রাগ ইউজের দিকে যাচ্ছে? কারণ মোটামুটি একটা মিনিমাম লেভেল অফ একটা অ্যাওয়ারনেস তো আমাদের সবার কাছেই আছে যে এটার মাধ্যমে একটা এইডস বা এইচআইভির মধ্যে আমরা আক্রান্ত হতে পারি, তাহলে ওই এজ গ্রুপটা কেন মানে এই দিকে যাচ্ছে? যতটুকু বিভিন্ন রকম রিসার্চের মাধ্যমে পাওয়া গেছে, যে দেখা যায় সেই আবার পিয়ার গ্রুপের প্রশ্নটাই আসছে, হ্যাঁ, বন্ধু বান্ধব, ঠিক আছে, কয়েকজন, 4-5 জন মিলে নিচ্ছে, যখনই এইচআইভি ইনজেকশন ড্রাগ ইউজারদের মধ্যে এইচআইভির বিভিন্ন রকম সিমটমস নিয়ে রিসার্চ করা হয়েছে বা বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন পাওয়া গেছে যে ওরা গ্রুপের মধ্যেই মেইনলি কিন্তু ইনজেকশন প্র্যাকটিসগুলো করেন, বা শেয়ারিং অফ নিডেলস, সিরিঞ্জ বিভিন্ন সময়ে হয়ে থাকে, ঠিক আছে। তো যে সমস্ত জায়গায় ধরুন চাকরি সূত্রে বা কর্মসূত্রে, চাকরি খোঁজার সূত্রে, হ্যাঁ, একসঙ্গে পিজিতে থাকছে, বা ভাড়াটে বাড়িতে 3-4 জন একসঙ্গে থাকছে, বা কাছাকাছি গ্রুপের মধ্যে থাকছে, হোস্টেল হিসাবে থাকছে, তো ওই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের প্র্যাকটিসের সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, আর শুরু তো হয় প্রথম ট্রাই করা নিয়ে, একটা নিজেদের মধ্যে একটা নতুন কোনো জিনিসকে ট্রাই করা, একটা ডিফারেন্ট সর্ট অফ নেশা একটা ট্রাই করা, ওইভাবে শুরু হয়। কেউ সাজেস্ট করে, কোনো সময় ফোর্সফুলি, আরে নিয়ে নে, কিছুই হবে না, ওই রকম দিয়ে স্টার্ট হয়। কিন্তু নেশাটা ওই রকম ইনজেকশন ড্রাগের মাধ্যমে সাধারণত যেই ড্রাগটা ইনজেক্ট করা হয়, হেরোইন জাতীয় জিনিস, ওইগুলোর সাংঘাতিক একটা আসক্তি হয়। একটা টাইমের পর আপনি না নিলে পর একটা উইথড্রয়াল সিমটমস আসে, যেটা মানে ভীষণই সিভিয়ার হয়, খুব সাংঘাতিক সিভিয়ার স্ট্রং একটা উইথড্রয়াল সিমটম আসে। সেই সাফারিংটা ওরা সহ্য করতে পারে না, তখন আবার দ্বিতীয়বার ড্রাগের খোঁজ করে, তারপর তৃতীয়বার, তারপর চতুর্থবার, এই রকমভাবে সাইকেলটা কিন্তু ভিশিয়াসভাবে একের পর এক চলতেই থাকে, এবং ইনজেকশন নেওয়াটা একটা টাইমের পর তাদের প্রয়োজন হয়ে যায়। এবং তার জন্যে ইনজেকশন ড্রাগ ইউজারদের যা করতে হয়
তারা সেই পরিমাণ কাজ করতে কিন্তু ওরা বাধ্য হয়। এবং তার জন্য যদি রিসার্চে পাওয়া গেছে, যদি ওদের স্টিল করতে হয়, মানে চুরি করতে হয় কোথাও, টাকা পয়সা হোক, জিনিসপত্র হোক, যেটাই হোক, ড্রাগের জন্য যা করতে হয় তারা কিন্তু তা করে। এবং এটা আটকানো খুবই মুশকিল হয় বিকজ অফ সেই সাফারিংটা, যেটা উইথড্রয়াল সিমটম আমরা বলি। হ্যাঁ, এবং সেই সাফারিংটা যখন খুব বেশি বেড়ে যায় তখন ওরা পারে না নিজেদেরকে কন্ট্রোল করতে, তখন ড্রাগ নিতেই হয়। এটাই হচ্ছে গিয়ে সেই সাইকেলটা, যেটার মধ্যে একবার যখন কোনো বাচ্চা পড়ে যায় তখন সেখান থেকে বের করে আনতে গেলে খুব কষ্ট। অবশ্যই আমরা আজকে ওএসটি নিয়েও কথা বলবো বা ওপিওয়েড সাবস্টিটিউশন নিয়েও কথা বলবো। তো কিন্তু কথাটা হচ্ছে গিয়ে যে আমাদের মেন টার্গেট থাকতে লাগবে গিয়ে যে ইনজেকশন নেওয়ার আগেই যেন জিনিসটাকে আমরা প্রতিহত করতে পারি। কারণ একবার যদি ইনজেকশন ড্রাগ ইউজ শুরু হয়ে যায়, বা হেরোইন জাতীয় দ্রব্য বা যে কোনো ইনজেকশন ড্রাগের সাবস্টেন্স যদি শরীরের মধ্যে ঢুকে যায় একবার, তারপর কিন্তু এর থেকে সহসা বেরিয়ে আসাটা সম্ভব না। এবং শুধুমাত্র সেই ব্যক্তিরই নয়, সেই ছেলে বা মেয়েরই নয়, পুরো পরিবারের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে থাকে। তো স্যার, আপনি এক্ষুনি বললেন ওএসটির কথা, তো আমরা এবং আমাদের দর্শকরা প্রত্যেকেই জানতে চাইবে যে ওএসটি কি, এবং ওএসটির মাধ্যমে আমরা কিভাবে এইডস বা এইচআইভি থেকে আক্রান্ত হওয়ার বিষয়টাকে আমরা আটকাতে পারি। হ্যাঁ, তো ওএসটি বা ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি, এটা ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের একটা পদ্ধতি, যার মাধ্যমে আমরা এইচআইভি এইডসকেও মুক্ত করতে পারি ইনজেকশন ড্রাগ ইউজাররা, যারা আমি এক্ষুনি বললাম যে উইথড্রয়াল সিমটমস বারে বারে আসে। তো সেই উইথড্রয়াল সিমটমসগুলোর থেকে বাঁচার জন্যে ওদেরকে ড্রাগ দেওয়া হয়। এই ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি বা ওএসটির মধ্যেও একটা ওপিয়াম গ্রুপেরই ড্রাগ দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এটা ওরালি, মুখে দেওয়া হয়, ট্যাবলেট ফর্মে দেওয়া হয়, ঠিক আছে। তো তার জন্য ইনজেকশন নিতে লাগে না। আবার সেটা ওই ইনজেকশন ড্রাগের যে সিমটমগুলি বা উইথড্রয়াল সিমটমগুলো যেগুলো হয় সেগুলোকেও বন্ধ করে দেয়। তো তার জন্য ড্রাগ তো দেওয়া হচ্ছে, কিন্তু কন্ট্রোলড ডোজে, কন্ট্রোলড ওয়েতে দেওয়া হচ্ছে। প্লাস দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইনজেকশন মাধ্যমে দেওয়া হচ্ছে না, তো তার জন্যে ওই এইচআইভির সংক্রমণের রিস্কটাও থাকছে না। প্লাস হচ্ছে গিয়ে ওএসটি দেওয়া হয় একটা স্পেসিফিক সেট অফ প্রিন্সিপালস মেনে। ওএসটি দেওয়ার আগে কিছু হেলথ স্ক্রিনিং করা হয়, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান নেওয়া হয়। তো সেই ছেলে বা মেয়েটিকে কিন্তু আমরা ওএসটি দেওয়ার মাধ্যমে একটা মেইন স্ট্রিমের আন্ডারে নিয়ে আসতে পারছি, যার থেকে ফলো আপ করা সম্ভব। বা ওনাদের মধ্যে পিয়ার এডুকেটার্সও থাকে, আমাদের আউটরিচ হেলথ ওয়ার্কার্সও থাকে। তো ওরা কিন্তু ওই ইন্ডিভিজুয়ালকে 1-to-1 সার্ভিস দিতে পারছে। কাউন্সিলিং করা হয়, বারে 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 কাউন্সিলিং করা হয় যে ওরা যেন বারে বারে ইনজেকশন ড্রাগের দিকে না ঝুঁকে পড়ে। এবং ওএসটি নিলে পরে আস্তে আস্তে দেখা যায় ওভার এ পিরিয়ড অফ টাইম ড্রাগটাও আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়, ডোজও কমিয়ে আনা হয় ওপিওয়েড সাবস্টিটিউশনের। এবং ইনজেকশন ড্রাগ যেহেতু ওদের নিতে লাগে না, তো ইনজেকশন নেওয়ার অভ্যাসটাও কিন্তু বন্ধ হয়ে যায়। এবং এটা একটা দীর্ঘ সময়ব্যাপী ব্যাপার হতে পারে, কারণ ওএসটির জন্য ডাক্তারের পরামর্শের একটা ব্যাপার আসে। ওএসটি দেওয়া হয়, তারপর রেগুলার ফলো আপ হয়, ঠিক আছে, কাউন্সিলিং হয়, ফলো আপ হয়। তো ওইগুলোর মাধ্যমে আস্তে 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 ওএসটিটা কিন্তু আমাদেরকে ইনজেকশনের ব্যাপারটার থেকে অনেকটা দূরে সরিয়ে আনে। তো এইচআইভি সংক্রমণের সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে সেদিক দিয়ে ওএসটির মাধ্যমে। তবে সেটাই বলবো যে একবার ওএসটি নিয়ে একজন ইনজেকশন ড্রাগ ইউজারকে যখন ডিএডিকশন করিয়ে পুরোপুরি সমাজে আবার একজন সুস্থ ব্যক্তি হিসাবে ফিরিয়ে নেওয়া হলো, তারপরও কিন্তু আমাদের পরিবারের অভিভাবকদের বা যাই বলুন প্রত্যেকের ফ্যামিলি মেম্বারদের কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে। কারণ যদি ড্রাগ অ্যাভেলেবল থাকে এবং সেই পিয়ার গ্রুপসের মধ্যে আবার সে গিয়ে যায়, তো ব্যাপারটা আবার কিন্তু ঘুরে ফিরে সেই সেম জায়গায় চলে আসছে। তো এর থেকে বেটার হয় যে ওএসটির মাধ্যমে যখন একবার একজনকে ডিএডিক্ট করা হলো, তখন যেন সেই স্টেটাসটা মেনটেন করা হয় ফলো আপের মাধ্যমে। এবং সেক্ষেত্রে যেন ফ্যামিলি, পিয়ার গ্রুপস এবং টিচার্স, অভিভাবকরাও যেন একটু রেসপন্সিবিলিটি নেন, একটু দায়িত্ব নেন। হ্যাঁ, আপনি যেটা বললেন, আপনার মানে কথার পরিপ্রেক্ষিতেই বলবো, যেটা বললেন যে একজন সুস্থ হয়ে যাওয়ার পর যদি সেই গ্রুপটার মধ্যে আবার যায়, তো মানে এই যে
চেইনটাকে কিভাবে ব্রেক করা যায়, যদি আরও কিছু আপনি আমাদের সঙ্গে কিছু আইডিয়াস শেয়ার করেন তাহলে আমাদের দর্শকরাও এটার মাধ্যমে জানবে এবং দর্শকদের মধ্যেও একটা অ্যাওয়ারনেস জেনারেশন হবে। এখানে মেইনলি পুরোটা জিনিসই হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেসেরই ব্যাপার। দেখুন, যারা ড্রাগ নিচ্ছে তারাও আমাদের সমাজেরই লোক, এবং এই পার্টিকুলার এইচআইভি এইডস নিয়ে স্টিগমা প্রচণ্ড বেশি, একটা সোশ্যাল স্টিগমা প্রচণ্ডভাবে চলে। তো স্টিগমা এবং ডিসক্রিমিনেশন আমাদের এইচআইভি এইডসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা কাউকে ফেলে দিতে পারবো না, আমাদের সমাজেরই লোক। যারা ইনজেকশন ড্রাগ নিচ্ছে, হ্যাঁ, তাদেরকে আমাদের বুঝিয়ে এই জিনিসটা রিয়েলাইজ করাতে লাগবে কাউন্সিলিংয়ের মাধ্যমে, বারে বারে রিকাউন্সিলিংয়ের মাধ্যমে, যে যেই জিনিসটা হচ্ছে সেটা ঠিক নয়, এটার কি কি ক্ষতি হতে পারে। যেমন এইচআইভি এইডস সংক্রমণের বিভিন্ন রাস্তা সম্পর্কে ওদেরকে বলতে লাগবে, অবগত করতে লাগবে। এই ধরনের পিয়ার গ্রুপসে বা গ্রুপের মধ্যে নিডল সিরিঞ্জ যখন শেয়ার করা হয়, দেখুন ফ্রেশ সিরিঞ্জ দিয়ে যখন কেউ ড্রাগ নিচ্ছে, প্রতিবার যখন নূতন সিরিঞ্জ ইউজ করা হচ্ছে, এই প্র্যাকটিসে যদি ড্রাগ নেওয়া হয় সেখানেও কিন্তু এইচআইভি সংক্রমণের সম্ভাবনা খুবই কম থাকে। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু বা ন্যাকোর মাধ্যমে কিন্তু ফ্রি নিডল সিরিঞ্জ, ডিসপোজেবল নিডল সিরিঞ্জ এক্সচেঞ্জ প্রোগ্রামও কিন্তু রয়েছে, যেখানে ড্রাগ যারা নিচ্ছে, যাদেরকে ড্রাগ নেওয়া থেকে কোনো মতেই দূর করা যাচ্ছে না, ঠিক আছে, তাদেরকে অ্যাটলিস্ট ফ্রিতে নিডল সিরিঞ্জ শেয়ার করা হচ্ছে, যেগুলো ডিসপোজেবল হয় এবং 1 to 1, হ্যাঁ, একবার ইউজ করে তারপর ফেলে দেওয়া হয়। তো সেটাকে রিইউজ করা যাচ্ছে না। তো যখন কমন গ্রুপের মধ্যে শেয়ারিং অফ নিডলস অ্যান্ড সিরিঞ্জ হবে, তখনই কিন্তু সংক্রমণটা একজনের শরীর থেকে, এবার সমস্ত ড্রাগ ইউজাররা তো আর এইচআইভি পজিটিভ নয় বা হেপাটাইটিস বি সি পজিটিভ নয়, ঠিক আছে, যার শরীরে নেই তার শরীরের মধ্যে আসছে কোত্থেকে, এই সংক্রমণের মাত্রাটা বাড়ছে কিভাবে, প্রতি বছর বছর বাড়ছে কিভাবে, বাড়ছে ওইভাবেই যারা ইনজেকশন ড্রাগ নিচ্ছে, যারা পজিটিভ, তারা তাদের ইউজড নিডল বা সিরিঞ্জকে কিন্তু শেয়ার করছেন, এবং এই শেয়ারিংয়ের ফলেই কিন্তু সমস্ত সমস্যা বা জটিলতা শুরু হচ্ছে। তো অ্যাওয়ারনেস শুধুমাত্র এই লেভেলেই নয় যে ইনজেকশন ড্রাগ নিলে পর ওদের মধ্যে এইচআইভি সংক্রমণের সম্ভাবনা বাড়বে, এই শেয়ারিং অফ নিডল সিরিঞ্জ এগুলোকেও বন্ধ করতে লাগবে। 2 নম্বর 3 নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে যে কিছু হাই রিস্ক বিহেভিয়ার থাকে। হাই রিস্ক বিহেভিয়ার মানে হচ্ছে গিয়ে ওনাদের বিভিন্ন রকম মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, হ্যাভিং মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, তারপরে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স, এই জিনিসগুলো বিভিন্ন মাধ্যমে ওদেরকে বুঝিয়ে 1 to 1 কাউন্সিলিং করে, কারণ সেই আবারও একই কথা হচ্ছে গিয়ে অ্যাডোলেসেন্ট এইজ গ্রুপ, বুঝিয়ে ওদেরকে হাই রিস্ক বিহেভিয়ার থেকে দূরে সরিয়ে আনতে লাগবে। এবং যখন গ্রুপের মধ্যে প্র্যাকটিস করা হচ্ছে, বিভিন্ন রকমের হাই রিস্ক বিহেভিয়ার প্র্যাকটিস হচ্ছে, তো হাই রিস্ক বিহেভিয়ারটাকে ওদেরকে যখন এই রিস্ক বিহেভিয়ার থেকে আস্তে আস্তে কাউন্সিলিংয়ের মাধ্যমে সরিয়ে আনা সম্ভব, যখন ওদের মধ্যে সাফিসিয়েন্ট নলেজ সেটা নিয়ে তৈরি হবে, ওরা যখন সাফিসিয়েন্টলি বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, তখনই তো এই জিনিসটা বন্ধ হবে। তো তার জন্যে একটা মাস লেভেলে অ্যাওয়ারনেস সৃষ্টি করা কিন্তু খুবই জরুরি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ড্রাগ ব্যাপারটা অ্যাভেলেবল থাকলে এর ইউজ হবে, তো অ্যাভেলেবিলিটি যেন সম্পূর্ণভাবে বন্ধ করা হয়, তার জন্যে বিভিন্ন রকমের নেশামুক্তির অভিযান চলছে, এবং মানে সরকারিভাবে এটাকে বিভিন্ন মাধ্যমে ল এনফোর্সমেন্টের মাধ্যমে এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। তো ওই স্টেপগুলো একে একে একটা করে পদক্ষেপ নিয়ে যে ড্রাগের ইউজ, ইনজেক্টেবল ড্রাগের ইউজ, নিডল সিরিঞ্জ, বেসরকারিভাবে বা ইলিগেলি সিরিঞ্জ বিক্রি হওয়া, ওই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া, তো এই ব্যাপারগুলোকে কিন্তু আস্তে আস্তে এনশিওর করলেই দেখা যাবে মোটামুটি ড্রাগের সমস্যাটা আর বিশেষ বড় কোনো সমস্যা থাকবে না। সেটা আমার ব্যক্তিগত ধারণা, এবং আমার মনে হয় তাই হবে। আচ্ছা, এইচআইভি বা এইডস এর পরীক্ষাটা তো টোটালি মানে ভলান্টারিলি, এটা মানে এরকম না যে করতেই হবে। তো সেই ক্ষেত্রে একটা 15-16 বছরের একটা ছেলে মেয়ের ওরা এইচআইভি আক্রান্ত হয়েছে, সেটা মানে কি করে বুঝবে? কোনো ধরনের কি সিমটমস প্রকাশ পায় না, মানে ব্লাড টেস্টের মাধ্যমে একমাত্র বোঝা যায়? অ্যাকচুয়ালি দেখুন, এইচআইভি এইডসের প্রাথমিকভাবে খুব বেশি কোনো সিমটমস থাকে না। ইনিশিয়ালি অ্যাকিউট ফেজে নর্মাল যেরকম সর্দি কাশি জ্বর হয়, হ্যাঁ, সর্দি জ্বর, গলা ব্যথা, গ্ল্যান্ড ট্যান্ড ফোলা, ওই ধরনের জিনিসই এটা ইনিশিয়ালি হয়। এইডস ডেভেলপ করতে করতে, মানে এইডস মানে হচ্ছে গিয়ে
অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তো ইমিউনোডেফিসিয়েন্সি মানে আমাদের ইমিউনিটি খারাপ হয়ে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাই অনেকটা কমে গেছে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াটা অন্যান্য ইনফেকশনকে আমন্ত্রণ করে। হ্যাঁ, যেই জিনিসগুলো বাইরে আছে, শরীরের বাইরে স্কিনের মধ্যে বিভিন্ন রকমের জীবাণু থাকে আমাদের, যেগুলো নর্মালি কোনো রকমের কোনো অসুবিধা করে না, কিন্তু যখনই ইমিউনিটি ডাউন হয়ে যায় তখন বিভিন্ন রকমের আনুষঙ্গিক ইনফেকশনস হয়। প্লাস ইনজেকশন ড্রাগ ইউজারদের নিয়ে যেহেতু কথা বলছি, ওদের মধ্যে না ইনজেকশন সাইটগুলোর মধ্যে যেখানে যেখানে ইনজেকশন না হয়, বারে বারে ঘন ঘন ইনজেকশন দেওয়ার ফলে ওই সব জায়গার মধ্যে কিন্তু স্কিনের মধ্যে বিভিন্ন রকমের ইনফেকশন, এটাকে SSTI বলা হয়, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনস। তো স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনস কিন্তু খুবই কমন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অনেক সময় এমনও দেখা গেছে যে নিডল ভেঙে গেছে, ভেতরেই রয়ে গেছে, তো ওই ভাঙা নিডল রয়ে গেছে, এর থেকে ইনফেকশন। অনেক সময় এমন হয় একই একই ভেইনের মধ্যে বহুদিন ব্যবহারের ফলে, অফকোর্স এটা একটা ড্রাগ, তো এটা কিছু রিয়াকশনস করে, তো ওই ভেইন ব্লক হয়ে যায়, থ্রম্বোফ্লেবাইটিস হয়ে যায়, তারপর অক্লুশন হয়ে যায়, ভেইন বন্ধ হয়ে যায়, তো ওই দিক দিয়ে আর ভেইন ইউজ করা যায় না, তখন মাল্টিপল ভেইনস, তখন অন্য জায়গায় হাতে পায়ে, এবং আজকাল খুব স্মার্টলি ছেলেমেয়েরা ইউজ করে, যেই জায়গাগুলো এক্সপোজড ওইখানের ভেইন ইউজ করে না। হ্যাঁ, তো বিভিন্ন ইনফেকশনসের সম্ভাবনা বেড়ে যায়। তো যদি আউটসাইড ইনফেকশনস ঘন ঘন প্রবলভাবে আসে তখন কিন্তু এটা একটা চিন্তার বিষয়। প্লাস ভলান্টারি টেস্টিং অবশ্যই এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এইচআইভির ক্ষেত্রে হাই রিস্ক টেস্টিংও আছে। হাই রিস্ক বিভিন্ন রকমের বিহেভিয়ার বা হাই রিস্ক গ্রুপস যারা থাকে, স্পেশালি ইনজেকশন ড্রাগ ইউজার, তারপর যারা MSM, মেন হু হ্যাভ সেক্স উইথ মেন, ফিমেল সেক্স ওয়ার্কার্স, ট্রান্সজেন্ডার্স, হিজড়াস, ওদের স্পেসিফিক হাই রিস্ক পপুলেশন ফর দিস পার্টিকুলার ডিজিজ, এই HIV এইডসের জন্য ধরা হয়। তো ওদের মধ্যে স্ক্রিনিংয়ের কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। প্লাস প্রেগনেন্সিতে অ্যান্টিনেটাল মাদারদের মধ্যে কিন্তু HIV টেস্টটা এটা প্রত্যেকের করা হয়। ঠিক আছে, এখানে ভলান্টারি বা ইনফর্মড কনসেন্ট কাউন্সেলিং টেস্টিংয়ের ব্যাপার যেরকম আছে, ANC বা প্রেগনেন্ট মহিলাদের কিন্তু জেনারেল পপুলেশনের মধ্যে HIV টেস্টিং করা হয়। হ্যাঁ, তো এখানে HIV টেস্টিংয়ের মাধ্যমেই শুধুমাত্র আমরা HIVটাকে কিন্তু কনফার্ম করতে পারি। শুধুমাত্র সিমটমের বেসিসে HIV ডিটেকশন করা বা কনফার্ম করা এটা একটু ডিফিকাল্ট, কারণ এইডসের সিমটমগুলো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, এগুলো অনেক পরে আসে, এবং প্রাথমিকভাবে HIV রিলেটেড যে সিমটমগুলো ওগুলো নর্মাল ভাইরাল ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জার থেকে খুব বেশি ডিফারেন্ট কিছু নয় কিন্তু। তো মানে সেই ক্ষেত্রে কাউন্সিলিং এর গুরুত্ব কতটা, বা মানে এখন আমাদের রাজ্যে যেহেতু এর প্রিভ্যালেন্সটা বেশি, হাই রিস্ক পাশাপাশি যারা ওই 15 বছর থেকে যে বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের ক্ষেত্রে কাউন্সিলিংটা মানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? হ্যাঁ, অবশ্যই কাউন্সিলিংয়ের এখানে একটা বিরাট রোল রয়েছে, কারণ কাউন্সিলিং আমাদের সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা রাইট বা সঠিক নলেজটা পাই। তো কাউন্সিলিংয়ের মাধ্যমে লাইফস্টাইল কিভাবে চেঞ্জ হবে, কিভাবে বিহেভিয়ার চেঞ্জ হবে, ন্যাকোর গাইডলাইন্স অনুসারে এইচআইভিতে একটা বিহেভিয়ারাল ইন্টিগ্রেটেড বায়োলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সার্ভেলেন্সও হয়। তো এইচআইভি এইডসের মধ্যে শুধুমাত্র যে শারীরিক সমস্যা হিসাবে এর ট্রিটমেন্ট হবে তা নয়, কিন্তু এর বিহেভিয়ারাল আসপেক্টসও আছে, হাই রিস্ক বিহেভিয়ার্স থাকছে। তো বিহেভিয়ারাল আসপেক্টগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ের দরকার। এবার কাউন্সিলিং একবার করে হয়তো বা কাজ হবে না। আমাদের যারা এইচআইভি এইডস সংক্রান্ত কাউন্সিলাররা যারা আছেন এবং হেলথ ওয়ার্কাররা যারা আউটরিচ ওয়ার্কার্সরাও আছেন, পিয়ার এডুকেটার্সরা আছেন, প্রত্যেকেই কিন্তু 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে হাই রিস্ক গ্রুপের যারা ডায়াগনোজ, যারা এইচআইভি পজিটিভ, তাদের তো অবশ্যই, যারা হাই রিস্ক গ্রুপের ইভেন টেস্টিং করা হচ্ছে, প্রত্যেক 3 থেকে 6 মাসের মধ্যে টেস্টিং হচ্ছে, কিন্তু টেস্টিংয়ের পরও ওরা পজিটিভ আসছে না, তাদের মধ্যেও কিন্তু কাউন্সিলিংয়ের একটা বিশাল রোল রয়েছে, স্পেশালি যারা হাই রিস্ক গ্রুপের মেম্বাররা যারা আছেন, হ্যাঁ, যেটা বললাম। তো হাই রিস্ক গ্রুপের লোকদের কিন্তু বারে বারে কাউন্সিলিংটা কিন্তু দরকার, এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে অনেক কিছুই বোঝাতে লাগে যে রুট অফ ট্রান্সমিশন অফ এইচআইভি। তো আমরা জানি যে এইচআইভি শুধুমাত্র এটা কমিউনিকেবল ডিজিজ হলো, এটা সর্দি কাশি জ্বরের মতো নয়।
হ্যাঁ, ড্রপলেট ট্রান্সমিশন, যেখানে হাঁচি দিলাম এইচআইভি ছড়িয়ে গেল, হবে না। একজন এইচআইভি পজিটিভ মানুষের সঙ্গে বসে কথা বলছি, তার থেকে এইচআইভি ছড়াবে না, ওরকম হবে না। হ্যাঁ, ফুড শেয়ার করলে এইচআইভি হয়ে যাবে তা নয়। হ্যাঁ, স্পর্শের মাধ্যমে বা টাচের মাধ্যমে এইচআইভি ছড়াবে তা নয়। কিন্তু মেইনলি রুট অফ ট্রান্সমিশন অফ এইচআইভি, এটা নিয়ে খুব কেয়ারফুল থাকা দরকার। এবং কিভাবে ছড়ায়, যেখানে ব্লাড বা ব্লাড প্রোডাক্টসের বা বডিলি ফ্লুইডের ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, সেখানেই এর মাধ্যমেই কিন্তু এইচআইভি ছড়ায়। কারণ এইচআইভি একটা ভাইরাস, এবং এইচআইভি ভাইরাসটা শরীরের বাইরে বা বডি প্রোডাক্টসের বাইরে কিন্তু বেশিক্ষণ জীবিত থাকতে পারে না। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি এটাই বলবো যে এতক্ষণ ডক্টর অঞ্জন দত্ত বলছিলেন যে এইডস ছোঁয়াচে রোগ নয়। কারোর সাথে করমর্দন করলে বা কারোর সাথে একই ধরনের একই থালায় খাবার শেয়ার করলে এইডস ছড়ায় না। আমাদের এইডস নিয়ে যত রকমের চিন্তা ভাবনা রয়েছে, যেগুলো নেগেটিভ চিন্তা ভাবনা, এবং যত ধরনের স্টিগমা রয়েছে, সেগুলোকে ভাঙতে লাগবে। আমাদের মৌনতাকে ভাঙতে লাগবে এবং এইডস নিয়ে আরও বেশি কথা বলতে লাগবে। এইডস নিয়ে আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং আমাদের আশেপাশের প্রত্যেককে সচেতন করে তুলতে হবে। আপনি কারোর না কারোর বাবা বা মা, আপনারা অবশ্যই নিজেদের সন্তানকে দেখে রাখবেন। স্যার যে এই বিহেভিয়ারের ব্যাপারগুলো বললেন, এগুলো আপনারা দেখবেন এবং আপনাদের সন্তানকে ভালো রাখবেন, আপনারা নিজেরাও ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।